বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 টেলিভিশন নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিজওয়ান কাদের। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ এবং সিনিয়র সাংবাদিক শিহাব সুমন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আজকের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো সম্পর্কে আগে একটু আমরা আলোচনায় যাবার আগে জেনে নিতে চেষ্টা করব। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক সমঝোতা করা খুব কঠিন কাজ, সেই তুলনায় চাঁদাবাজির সমঝোতা অনেক সহজ। সরকার শুল্ক কমালেও বাজারে নিত্যপণ্যের দাম কমছে না, এর পেছনে একটি কারণ সমঝোতার মাধ্যমে চাঁদাবাজি জারি রাখা। অর্থ উপদেষ্টা বলেন, যে কোনো বাজারে গেলে 2-3 ধরনের চাঁদাবাজ দেখা যায়। এদের ভেতর কিছু চাঁদাবাজ আগের সরকারের, কিছু লোক ভবিষ্যৎ সরকারের চাঁদাবাজ, আর কিছু লোক স্থানীয়। তারা পরস্পর সমঝোতার মাধ্যমে চাঁদাবাজি করে থাকেন। পণ্যের উৎপাদন খরচ ও ভোক্তার ব্যয়ের মধ্যে দাম কমানো সরকারের মূল উদ্বেগের বিষয় উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, উৎপাদক ও ভোক্তার মাঝখানের বাড়তি দামটা অকারণে হয়। সরবরাহ শৃঙ্খলের মধ্যে কিছু ব্যক্তি অবশ্যই থাকবেন যারা পণ্য সরবরাহে সহযোগিতা করেন, কিন্তু বাজারে ট্রাকটা এলে ছুঁয়ে দিয়েই যারা বলেন আমাকে 500 টাকা দাও, তারা মধ্যবর্তী লোক নন, তারা চাঁদাবাজ বলে তিনি মন্তব্য করেন। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে সংস্কার কাজের পরিপূর্ণ বাস্তবায়নের পথ সুগম করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, কবে নির্বাচন দেবে তা জানার অগ্রাধিকার দেশের জনগণের রয়েছে। প্রতিদিনই ডেঙ্গুতে মানুষের মৃত্যু হচ্ছে, লাগামহীন মূল্যের কারণে মানুষের নাজেহাল অবস্থা। তাই সংস্কার আগে না সংসার আগে, এই প্রশ্নটি মানুষের কাছে মুখ্য হয়ে উঠতে পারে। সংস্কারে বিলম্ব যেন মানুষকে কষ্ট না দেয়, সে পথে এগোনো প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। সরকারকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, রোডম্যাপ ও কাজের হিসাব চাইলে যদি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের চেহারায় এক ধরনের অস্বস্তি দেখা দেয়, তবে তা জন আকাঙ্ক্ষা বিরোধী, এটা জাতির জন্য চিন্তার বিষয় বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এর বাইরেও রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন দুর্নীতির অভিযোগ। তদন্তের ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রবিবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে RNPP থেকে $5 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 60,000 কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে গত 3 ডিসেম্বর হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। রিটের পক্ষে আইনজীবী হলেন ব্যারিস্টার শাহেদুল আজম তমাল। রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রিটের বিবাদী করা হয়। গত 19 আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদনও প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে এই রিটটি দায়ের করা হয়েছিল। এছাড়াও রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 21 ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এর মাধ্যমে দীর্ঘ 7 বছর পর এই প্রথম রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন তিনি। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত রবিবার জাতীয় দৈনিক প্রথম আলোকে জানান, তিনি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ গত রাতে তাদের দলের নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। তারা বিএনপি নেত্রীকে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। ইশতিয়াক আজিজ উলফাত উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং সশরীরে সমাবেশে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে ওই সমাবেশে ভার্চুয়ালি যোগ দেবেন বলে জানানো হয়েছে। এছাড়া আরেকটি বিষয় আমরা একটু আলোচনা করতে পারি, সেটি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব তৈরির জন্য গঠন করা 11টি কমিশনের মধ্যে প্রথমে গঠন করা যে 6টি কমিশন ছিল, তাদের সংস্কার প্রস্তাব অনেকটাই গুছিয়ে আনা হয়েছে। চলতি মাসের
শেষ বা জানুয়ারির প্রথম দিকে সংস্কার কমিশনগুলো সরকারের কাছে প্রতিবেদন জমা দেবে। অবশ্য সংশ্লিষ্ট কমিশনগুলো সংস্কার প্রস্তাব জমা দেওয়ার আগেই পুরনো আইনে 5 বছরের জন্য গঠন করা হয়েছে নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন। জনপ্রশাসনের চুক্তিতে নিয়োগ ও রাজনৈতিক পরিচয় যাচাইয়ের পুরনো প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এতে সংস্কারের উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কোন কোন সংস্কার কমিশনে অন্তর্বর্তী সরকারের এমন কিছু উদ্যোগ নিয়ে জনমনে উদ্বেগও রয়েছে। এর বাইরে আরো একটি বিষয় আলোচিত হতে পারে, যেমন আমরা আজকে গণমাধ্যমে পেয়েছি, তারুণ্য নির্ভর একটি নতুন রাজনৈতিক দল গঠনের কাজ শুরু করেছে জাতীয় নাগরিক কমিটি। এই লক্ষ্যে সামনে রেখে সারা দেশে সংগঠন গোছাচ্ছে তারা। এখন চলছে নানা থানা উপজেলা পর্যায়ে কমিটি গঠনের কাজ। জাতীয় নাগরিক কমিটির পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও সাংগঠনিক কাজে তৎপর হয়েছে। তারাও জেলা পর্যায়ে কমিটি দেওয়া শুরু করেছে। কমিটি গঠনের পাশাপাশি দুটি সংগঠনের নেতারা জাতীয় বিভিন্ন বিষয়ে প্রায় নিয়মিত বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছেন, বিভিন্ন সভা সেমিনারে অংশ নিচ্ছেন। পাশাপাশি সংগঠন দুটির প্রতিনিধিরা বিভিন্ন জেলা সফর করছেন। এর মধ্যে জাতীয় নাগরিক কমিটি বিভিন্ন জেলায় মতবিনিময় করছে। পাশাপাশি দুটি সংগঠনই নিজেদের সাংগঠনিক কাঠামো ইতিমধ্যে পুনর্গঠন করেছে। দুটি সংগঠনের কার্যক্রম এখন পরিচালিত হচ্ছে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের পৃথক কার্যালয় থেকে। এই ছিল মোটামুটি আজকের দিনে বেশ কয়েকটি ঘটনা। এর বাইরেও যদি আমি অ্যাট এ গ্লান্স কয়েকটি ঘটনার কথা বলতে চাই, যেমনটি আসছে যে বিভিন্ন গণমাধ্যমে যে আজকের দিনে রাজধানীতে কি কি ঘটেছে। ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এছাড়া বিভিন্ন অনিয়মের অভিযোগে উচ্চ আদালতের 12 জন বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত শেষ। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে 2টি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। এর বাইরেও অনেকগুলো ঘটনা ঘটেছে যেটি আমরা পর্যায়ক্রমে হয়তো আলোচনায় নিয়ে আসবো। আমি শুরুতেই যেতে যাচ্ছি ডক্টর সাব্বির আহমেদ, অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। স্যার, আপনার কাছে আমি যেটি জানতে চাইবো যে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে এক ধরনের অসন্তোষ দেশের মানুষের মধ্যে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ আসলে কতটা আশাবাদী হতে পারে যে দ্রব্যমূল্য হাতের নাগালে আদৌ আনা সম্ভব হবে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যথার্থভাবেই আলোচনার প্রথম ইস্যুটাকে চিহ্নিত করেছেন। হ্যাঁ, এটা সত্য যে দ্রব্যমূল্য দীর্ঘদিন ধরে আমাদের স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে। শুধুমাত্র যে মধ্যবিত্তই দ্রব্যমূল্যের দ্বারা এফেক্টেড করছেন, আমরা দেখতে পাচ্ছি নিম্ন আয়ের মানুষ, তাদের জীবনে নাভিশ্বাস উঠে গেছে দ্রব্যমূল্যের কারণে। আমরা কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে আমাদের অর্থ উপদেষ্টা জনাব সালাউদ্দিনের কথা, যে তিনি এই দ্রব্য মূল্যস্ফীতি কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না সেটার কারণ অনুসন্ধান করতে গিয়ে তিনি যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো হচ্ছে যে সাপ্লাই চেইনের মধ্যে, অর্থাৎ প্রডিউসারের কাছ থেকে পণ্যগুলো বাজারে আসতে এর মাঝখানে অনেক ধরনের চাঁদাবাজি হচ্ছে, এবং এই চাঁদাবাজি সাথে কারা জড়িত সেটাও আপনি আপনার রিপোর্টে উল্লেখ করেছেন। এগুলোর সাথে আমরা সম্পূর্ণ একমত। বাট আমি আশা করেছিলাম, বা হয়তো উনি বলেছেন, যে আসলে এই মূল্যস্ফীতির সাথে আরো তো অনেক বিষয় জড়িয়ে আছে। আমরা জানি না যে আমাদের পণ্যের চাহিদার তুলনায় বাজারে ভোক্তাদের কাছে পণ্যের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় আমাদের কোন পণ্য কি পরিমাণ উৎপাদন হচ্ছে সেখানে কোনো স্বল্পতা আছে কিনা, আমরা সঠিকভাবে বিদেশ থেকে পণ্য আমদানি করতে পারছি কিনা, যেটা আমরা বিগত সরকারের সময়ও দেখেছি যে কোনো কোনো পণ্য বাজারের চাহিদা অনুযায়ী কিন্তু উৎপাদন হয়নি। আবার ডলার সংকটের কারণেও কিন্তু আমাদের বাইরে থেকে আমদানি ব্যাহত হয়েছিল। আবার আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধের কারণেও আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল যে সাপ্লাই চেইন সেখানেও একটা বাধা পড়েছিল। তো সব মিলিয়ে কিন্তু চিত্রটা আমার কাছে পরিষ্কার মনে হয়নি অর্থ উপদেষ্টার বক্তব্য থেকে। হয়তো তিনি ডিটেইল কথাগুলো বলেছেন, কিন্তু এগুলো হয়তো মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে আসেনি। তবে আমি মনে করি না যে কেবলমাত্র এই ঘরের মধ্যে, মানে দেশের ভেতরে যে সাপ্লাই চেইন, সেই সাপ্লাই চেইনের চাঁদাবাজি মূল্যস্ফীতির একমাত্র কারণ, এটা আমি মনে করি না। মনে করি যে এটার সাথে আরো অনেক কারণ জড়িয়ে আছে। সুতরাং এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এটা দ্রুত সমাধান করা দরকার বলে আমি মনে করি, এবং আমি আশাবাদী যে আমি জনাব সালাউদ্দিন
সম্পর্কে আমার যথেষ্ট ভালো ধারণা আছে যে উনি অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ। উনি হয়তো এই বিষয়টাকে সিরিয়াসলি নেবেন এবং এই বিষয়ে সঠিক উদ্যোগটাই গ্রহণ করবেন। ডক্টর সাবির আহমেদ, আপনার কাছে আবারও এই প্রসঙ্গেই আমি ফিরছি, তবে তার আগে আমি একটু শিহাব সুমন সিনিয়র সাংবাদিক, ওনার কাছে যেতে চাচ্ছি। শিহাব সুমন ভাই, আপনার কাছে আমি যেটি জানতে চাইবো যে এই যে দ্রব্যমূল্য পরিস্থিতি এবং অর্থ উপদেষ্টার যে বক্তব্য, তার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের এক ধরনের অসহায় আত্মসমর্পণের চিত্র উঠে এসেছে কিনা, আপনি এটি মনে করেন কিনা? আসলে তিনি যেটা বলছেন যে রাজনৈতিক সমঝোতা করা খুব কঠিন কাজ, তবে সেই তুলনায় চাঁদাবাজির সমঝোতা করা অনেক সহজ। তার মানে কি এক ধরনের অসহায় আত্মসমর্পণই হচ্ছে না সিন্ডিকেটের কাছে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আপনি খুব যথার্থই ইন্ডিকেট করেছেন। আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছি এই সরকারের এই সাম্প্রতিক বিগত মাসগুলোতে একের পর এক পণ্যের ক্ষেত্রে যে বাজার সিন্ডিকেটের তৎপরতা, এ কোনোভাবেই যেন ভাঙা যাচ্ছে না। ডিমের ক্ষেত্রে আমরা দেখলাম, মুরগির ক্ষেত্রে দেখলাম, চালের ক্ষেত্রে, ভোজ্য তেলের ক্ষেত্রে বাজারের এই উল্লম্ফন, এক এক সময় সিন্ডিকেট এক এক ধরনের পণ্যকে টার্গেট করেন। সাদ একটু আগে বলছিলেন যে শুধুমাত্র চাঁদাবাজি এর কারণ নয়, দ্যাট ইজ ট্রু। মেবি চাঁদাবাজি, এক্সটর্শন ওয়ান অফ দ্য প্রাইম রিজনস বিহাইন্ড দিস হাই প্রাইস হাইক। এইসব বাস্তবতায় আহ অর্থ উপদেষ্টা যেটি বলছেন, ওনার এই বক্তব্য এক ধরনের অসহায় আত্মসমর্পণের মতোই শোনাচ্ছে। সরকারের কাছে এটি আমাদের প্রত্যাশিত নয়। ডায়াগনোসিসের ব্যাপারটা উনি বললেন যে কেন দাম বাড়ছে, কিন্তু সরকার হোয়াট নেক্সট, প্রতিকারের জন্য কি ব্যবস্থা নিচ্ছেন? সরকার ব্যর্থ হতে পারেন হয়তো অনেক ক্ষেত্রে, সব ব্যবস্থায় সবসময় সফলতা নাও আসতে পারে। রাষ্ট্রযন্ত্র পরিচালনা একটি কন্টিনিউয়াস প্রসেসের বিষয়, মানে প্ল্যানিং, মনিটরিং, এক্সিকিউশন, দেন অ্যাগেইন হয়তো আবার প্ল্যানিং এর বিষয় আসবে, ম্যানেজমেন্ট ইস্যু। কিন্তু আমরা দৃশ্যমান কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না এই চাঁদাবাজ, বাজার সিন্ডিকেট ভাঙা এবং মানুষের জীবনে স্বস্তি নিয়ে আসা। যে কারণে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলছিলেন যে মানুষ কিন্তু ভাবতে শুরু করবে অচিরেই, সংস্কার না সংসার, কোনটি আগে জরুরি। আমার মনে হচ্ছে আমরা সরকারের কাছ থেকে আরো সুনির্দিষ্ট অ্যাকশন দেখতে চাই। সরকারের নিষ্ক্রিয়তা অনেক ক্ষেত্রে এই চাঁদাবাজদের উস্কে দিতে পারে, যেহেতু উনি রাইটলি পয়েন্ট আউট করেছেন এবং জনগণের এক ধরনের ম্যান্ডেট এই সরকারের প্রতি রয়েছে মানুষের, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে যে কোনো সিদ্ধান্ত ওনারা নিলে আমার মনে হয় মানুষ ওনাদের সঙ্গে স্বতঃস্ফূর্ত ভাবেই সমর্থন জুগিয়ে যাবেন, জি, যেটি এখন পর্যন্ত মানুষ যাচ্ছে। এই প্রসঙ্গে আরেকটু আপনার কাছে আমি জানতে চাইবো যে বিষয়টি, যে এই যে বাংলাদেশে পট পরিবর্তনের পরবর্তী একটি পর্যায়ে, ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে, এই পর্যায়ে এসে যে এর এর বাইরে কিন্তু গণমাধ্যমও না, গণমাধ্যমেও কিন্তু একটা বিশাল ধরনের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে বা পট পরিবর্তন হয়েছে। নানা কারণে সমালোচিত সাংবাদিক সমাজ আবারও ঘুরে দাঁড়াবে কিনা, এইগুলো নিয়েও আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে। দ্রব্যমূল্য পরিস্থিতি বা আইন শৃঙ্খলা পরিস্থিতি, এগুলো নিয়ে গণমাধ্যমের ভূমিকাটা কেমন হওয়া উচিত বলে আপনার মনে হয়? গণমাধ্যম, আমরা সবাই জানি, আমাদের প্রত্যাশিত যে গণমাধ্যম নির্মোহভাবে আনবায়াসড সংবাদ পরিবেশন করবে। কিন্তু আসলে আপনি যে দীর্ঘদিন একটি পাখিকে খাঁচায় পুষে রাখেন, এক পর্যায়ে পাখিটি উঠতে ভুলে যায়। আমার মনে হচ্ছে সাম্প্রতিক সময় আমাদের গণমাধ্যমের সংবাদ পরিবেশনার ধারা, রীতিনীতিতে মনে হচ্ছে কোথায় যেন ওনারা নিজেরাই সেলফ সেন্সরশিপ নিজেদেরকেই আরোপ করে রেখেছেন, যেটি আমার মনে হয় খুব জরুরি না। আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা, এমনকি মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বারবারই বিভিন্ন সময় বলছেন যে গণমাধ্যম সম্পূর্ণ নিজেদের মতো করেই তারা সংবাদ পরিবেশন করতে পারে এবং তাদের যে কোনো তথ্য উপাত্ত শেয়ার করতে পারে সরকারের সঙ্গে, ওনারা খুবই ওয়েলকাম করছেন। এটা একটি পজিটিভ দিক। আমরা যদি তুলনা করি ওই বিগত অতীতের সরকারগুলোর সঙ্গে, এই সরকারের প্রেস উইং খুবই অ্যাক্টিভ এবং তাদেরকে অনেক বেশি আমাদের গণমাধ্যম কর্মীরা রিচ করতে পারেন এবং ওনারাও বক্তব্য দিচ্ছেন। সো এটা একটি কোলাবোরেশনের জন্য, আমাদের গণমাধ্যমগুলোর সঙ্গে সুষ্ঠু কোলাবোরেশনের জন্য এটি একটি বিশাল সুযোগ। আমার মনে হয় আমাদের যারা পলিসি মেকিং লেভেলে আছেন, এখন কাজ করছেন, নেতৃত্বের পরিবর্তনের পরে অনেকগুলো চ্যানেলে আমরা জানি গণমাধ্যম বা পত্র পত্রিকায় নতুন মুখ এসছেন দায়িত্বে। ওনারা, আমার মনে হয় ওনারা বসে এই বিষয়গুলো একত্রে বসে একটি স্ট্রিমলাইন ফর্মুলা ইন্ট্রোডিউস করতে পারেন সবার জন্য, যে আমরা আসলে কি কি করা উচিত দেশের বৃহত্তর স্বার্থে, জনমুখী
গণমাধ্যম গড়ে তোলার জন্য। জি, অনেক ধন্যবাদ। আমি শিহাব সুমন আপনার কাছে আবারও ফিরছি, তবে তার আগে একটু যাচ্ছি আমি ডক্টর সাব্বির আহমেদ আপনার কাছে। স্যার, আমি একটি বিষয়ে আপনার কথার সূত্র ধরেই বলতে চাচ্ছিলাম, আপনি যেটি বলছিলেন যে চাঁদাবাজি একমাত্র দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার কারণ বলে আপনি মনে করেন না, এর সঙ্গে আসলে আরো অনেকগুলো বিষয় একসঙ্গে জড়িত। তবে একটি অন্যতম প্রধান কারণ কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সিন্ডিকেটের দৌরাত্ম্য। এই সিন্ডিকেটের দৌরাত্ম্য আসলে আদৌ বন্ধ করা সম্ভব কিনা, বা সেটি বন্ধ করতে গেলে কি ধরনের পদক্ষেপ অন্তর্বর্তী সরকার নিতে পারে, আপনার পরামর্শ আমরা একটু শুনতে আগ্রহী। না, এটা তো অলরেডি আমাদের আলোচনার মধ্যে এসছে যে ধরুন, যেটা সালাউদ্দিন সাহেবও বলেছেন, তিনি কিন্তু বলেছেন যে এই চাঁদাবাজদের সাথে অতীতের রাজনৈতিক দলের লোকজন, বর্তমানের লোকজন এবং ভবিষ্যতের লোক, তারা সবাই এই চাঁদাবাজের সাথে জড়িত। এবং এই দেখুন, একটা রাষ্ট্রীয় অর্থনীতি শুধুমাত্র এটা কোনো টেক্সট বুক ইকোনমিক্স এর বিষয় না, এটা রাজনৈতিক অর্থনীতি। রাষ্ট্রীয় অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক কমিটমেন্টটা খুব জরুরি। এবং আপনি দেখবেন যে আমাদের এখনকার রাজনৈতিক অবস্থাটার দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন যে আমাদের রাজনৈতিক দলগুলোতে ক্রমাগতভাবে ব্যবসায়ীদের যে প্রভাব, সেই প্রভাবটা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আপনারা সবাই জানেন যে আমাদের জাতীয় সংসদে বর্তমানে প্রায় 70% আপনার এমপি, গত সংসদে যারা ছিলেন তাদের মধ্যে 70%ই ছিলেন ব্যবসায়ী। এবং এই ব্যবসায়ীদের সাথে বাজারের একটা প্রত্যক্ষ যোগাযোগ তো আছেই। আমরা বিগত সরকারের সময় আমরা দেখেছি যে বাণিজ্য মন্ত্রী বা যারা এই বাজার ব্যবস্থাপনার সাথে জড়িত ছিলেন, তারা কিন্তু এক পর্যায়ে গিয়ে তাদের অসহায়ত্ব কিন্তু প্রকাশ করেছেন যে তারা এটা পাচ্ছেন না। বিকজ সত্যিকার অর্থে এই দলের লোকজন যখন এই বাজার নিয়ন্ত্রণের সাথে জড়িয়ে যায় এবং দলগুলো যখন ব্যবসায়ীদের অর্থের উপরে নির্ভরশীল হয়ে যায়, তখন এটা ডিফিকাল্ট হয়ে যায়। সুতরাং এখানে শুধুমাত্র অর্থ উপদেষ্টা একা কিছু করতে পারবেন বলে আমি মনে করি না, ওনার একার দায়িত্ব না। এখানে যদি যথার্থ এবং সঠিক রাজনৈতিক কমিটমেন্ট না থাকে, যারা ক্ষমতায় আসবেন তারা যদি না চান, তাহলে এটা খুব ডিফিকাল্ট এটা করা। জি, শুধু আপনি এটা এটা এককভাবে, যেটা আমি আবারও রিপিট করতে চাই, এককভাবে অর্থ উপদেষ্টার পক্ষে এটা করা সম্ভব না। বিশেষ করে মূল্যস্ফীতির মতো বিষয়, আমরা উন্নত দেশের দিকে তাকান, মূল্যস্ফীতি কিন্তু পলিটিক্যাল ইকোনমি, এটা কিন্তু শুধু ইকোনমি না, এটা ইকোনমিক্স এর বিষয়, মানে বিষয় হিসেবে দেখা হয় না, এটাকে রাজনৈতিক অর্থনীতির বিষয় হিসেবে দেখা হয়। জি। যেটা আমরা জানি যে তার মতো দেশেও যে জাতীয় রাজনীতির একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মূল্যস্ফীতি। এবং বিশেষ করে এবারকার আমেরিকার ইলেকশনে আপনার প্রধান যে আমেরিকার নির্বাচনে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পেরও কিন্তু বড় বড় একটি রাজনৈতিক ইয়ে ছিল এই দ্রব্যমূল্য পরিস্থিতি। এক্স্যাক্টলি, এবং এই মূল্যস্ফীতির মধ্যে আমি সুনির্দিষ্ট করে বলতে চাই যে আমাদের গুরুত্ব দিতে হবে কিন্তু ফুড ইনফ্লেশনের উপরে, খাদ্যের উপরে যে মূল্যস্ফীতি, এইটা কিন্তু ধরেন মানুষকে সবচেয়ে বেশি হিট করে, তার প্রাত্যহিক জীবনকে, তার বেঁচে থাকার অধিকারকে দারুণভাবে প্রভাবিত করে। জি, সুতরাং সরকারকে অবশ্যই এটাকে গুরুত্বের সাথে নিতে হবে, জি। তা না হলে আপনার আমরা কাছে একটা স্যার আমরা আবারও ফিরছি, বিরতিতে যাবার আগে শিহাব সুমন আপনার কাছ থেকে এই বিষয়টাতে আরেকটু জানতে চাইবো যে দ্রব্যমূল্য পরিস্থিতির পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কিন্তু একটি ভালো ধরনের উদ্বেগ জনমনে রয়েছে। আসলে বাস্তবতাও সেটারই প্রমাণ রাখে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো নেই, মব জাস্টিস তৈরি হয়েছে এক ধরনের। তো এই বিষয়টাও একটু আলোচনায় আনা প্রয়োজন। আপনার কি মনে হয়, একটু ছোট করে বলবেন? বিরতিতে যাওয়ার আগে আমরা একটু এই বিষয়ে আপনার কাছ থেকে শুনতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় সঠিক পথে আছে কিনা অন্তর্বর্তী সরকার। সরকারের ভেতরে যদি বলি, আমরা চেষ্টাটা হয়তো দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে যথেষ্ট প্রচেষ্টা, আমি বলবো দৃশ্যমান প্রচেষ্টা অনুপস্থিত। এই মব জাস্টিসের ক্ষেত্রে একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি ভিডিও ফুটেজ অ্যাভেলেবল,
খুব কম ক্ষেত্রেই, বিশেষ করে আদালত চত্বরে যে সিরিজ অফ ইনসিডেন্টস ঘটে গেছে, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পরবর্তী, ওনার একজন আইনজীবী নিহত হবার পরবর্তীতে যে গ্রেফতার প্রক্রিয়া, কয়েকজনকে অ্যারেস্ট করা হয় ভিডিও ফুটেজ দেখে, আমরা কিন্তু অন্যান্য ক্ষেত্রে এমনটা হতে দেখিনি। আপনি খেয়াল করে দেখবেন, চিন্ময় কৃষ্ণ দাসের এই ঘটনায় গ্রেফতারের পর কিন্তু তারপর থেকে এই ধরনের মব জাস্টিসের ট্রেন্ড আমরা আর দেখতে পাইনি। এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এর আগে ডজনস অফ ইনসিডেন্ট দেখা গেছে আদালত চত্বরে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সামনে, ল এনফোর্সিং এজেন্সির সামনেই এক পক্ষ আরেক পক্ষের সঙ্গে হাতাহাতি, হতে পারে আইনজীবীদের দুপক্ষ, হতে পারে দুষ্কৃতকারীদের কোনো দল। কিন্তু আমরা সরকারকে এটি দমনে যথেষ্ট তৎপর বা পরবর্তী প্রতিক্রিয়াও আমরা দেখিনি যে সরকারের দৃশ্যমান কোনো অ্যাকশন জনগণের কাছে বিশ্বাসযোগ্য ভাবে আসে। এটি যদি এস্টাবলিশ করা যায়, প্রেসিডেন্স যদি নিয়ে আসা যায় যে নাথিং গোজ আনপানিশড, সেক্ষেত্রে আমার মনে হয় এটি কন্ট্রোলে আসবে। তবে স্যারের সঙ্গে আমি একটু অ্যাড করি, এটি রাজনৈতিক নেতৃবৃন্দের রাজনৈতিক সদিচ্ছার বিষয়। সরকারকে এখন, সরকার বোঝেন, সরকারের কর্তা ব্যক্তিরা বোঝেন যে এই ধরনের অস্থির পরিস্থিতি হলে বাংলাদেশে কার লাভ কার ক্ষতি, কারণ এখানে আবারও রাজনীতি চলে আসে। কিন্তু আমি বলবো রাজনৈতিক নেতৃবৃন্দের আরো বেশি ধৈর্য, সহনশীলতা এবং সুচিন্তিত পদক্ষেপের মাধ্যমেই সামনে এগোনো উচিত। আমরা যদি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এই ট্রেন যদি বাংলাদেশ মিস করে, তাহলে দ্য নেশন অফ 170 মিলিয়ন উইল সাফার। জি, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যথার্থই বলেছেন। আমরা ছোট্ট একটি বিরতিতে যেতে চাইবো। আপনারা দুজনই আসলে আলোচনার অনেকগুলো বিষয় রয়েছে, আমরা ছোট ছোট করে হয়তো আলোচনা করব, তবে তার আগে একটি ছোট বিরতিতে যাবার সময় হলো। বিরতি থেকে ফিরে এসে আমরা আলোচনা চালিয়ে নেব। দর্শক, ছোট্ট একটি বিরতিতে যাবার সময় হলো, সঙ্গেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। ফিরে এলাম বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে। টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান আলোচনায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আমি আছি রিজওয়ান কাদের, এবং আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ এবং সিনিয়র সাংবাদিক শিহাব সুমন। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, মানে ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো দেওয়ার জন্য। আমরা যেই বিষয়টিতে আলোচনায় ছিলাম সেটি হচ্ছে দ্রব্যমূল্য পরিস্থিতি, রাষ্ট্রের এবং এর বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমি একটু ডক্টর সাব্বির আহমেদের কাছে জানতে চাইবো স্যার, যে বাংলাদেশের, আপনি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যদি বলেন বাংলাদেশের অবস্থান কোথায় আছে এবং বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, মানে আমি একটু আপনার সাবজেক্ট স্পেশালাইজড জায়গা থেকে একটু জানতে চাইবো। না দেখুন, আমি যদি আমার ডিসিপ্লিনের জায়গা থেকে বলি, তাহলে এই 5ই আগস্টে অভ্যুত্থান বলি বা বিপ্লবী বলি, আমি এটাকে অভ্যুত্থানই মনে করি। এবং এই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ একটা ফ্যাসিস্ট, তার রাজনীতির ফ্যাসিস্ট ধারা থেকে আবার সে গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার একটা প্রাথমিক প্রস্তুতির পর্ব মধ্যে ঢুকে গেছে, এবং সেই দিকেই বাংলাদেশকে যেতে হবে। বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে তার এই গণ অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে তার বিগত দিনে গণতন্ত্রের চর্চার যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলো দূর করে গণতন্ত্রকে শক্তিশালী করা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আবার ফিরিয়ে নিয়ে আসা। তবে যে গণতন্ত্র আমরা বিগত 2009-এর পর থেকে 2024 পর্যন্ত যে গণতন্ত্র চর্চা দেখেছি, আমরা সেই গণতন্ত্র আর চাই না। আমরা সেই গণতন্ত্র থেকে, আমাদের গণতন্ত্রের উত্তরণটা এমন হতে হবে যেখানে পার্লামেন্ট এবং একটা শক্তিশালী পার্লামেন্ট তৈরি হবে নির্বাচনের মাধ্যমে। সেই পার্লামেন্টে একটা শক্তিশালী বিরোধী দল থাকবে, এক ধরনের কম্পিটিটিভ পলিটিক্স থাকবে, শাসন ব্যবস্থায় জবাবদিহিতা থাকবে, এবং আমরা এছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প রাস্তা নাই এই রাজনৈতিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসা ছাড়া। এবং আমি বিশ্বাস করি যে সংস্কার কমিশনগুলো হয়েছে, সেই সংস্কার কমিশনগুলোর লক্ষ্য হচ্ছে তাই, যে কিভাবে আমরা হারানো গণতন্ত্রকে আবার প্রতিষ্ঠিত করতে পারি। শুধু ভোট সর্বস্ব গণতন্ত্র না, আমি আবারও জোর দিচ্ছি, শুধু ভোট সর্বস্ব গণতন্ত্র নয়, এমন গণতন্ত্র তৈরি করতে হবে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের
মালিকানা, এই রাষ্ট্রের উপরে সাধারণ মানুষের মালিকানা প্রতিষ্ঠিত হবে। জি জি, অনেক ধন্যবাদ স্যার। আমি এবার একটু শিহাব সুমন ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। শিহাব সুমন ভাই, আমি আরেকটি বিষয়ে আপনাকে প্রশ্ন করার আগে রেফারেন্স হিসেবে টানতে চাচ্ছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আজকে একটি ভার্চুয়াল মাধ্যমে কথা বলেছেন একটি অনুষ্ঠানে, সেখানে বলেছেন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে সংস্কার কাজের পরিপূর্ণ বাস্তবায়নের পথ সুগম করার জন্য তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, কবে নির্বাচন দেবে সেটি জানার অধিকার জনগণের রয়েছে। আসলে আমরা সবাই জানি যে একটি সংস্কার প্রক্রিয়া চলছে, সেই সংস্কার প্রক্রিয়া শেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা, সেই আলোচনার ভিত্তিতে অনেকটা পথ পেরিয়ে গিয়ে আসলে নির্বাচনের দিকে যাবে। সেটির রোডম্যাপ সম্পর্কেও আসলে সরকার কোনোভাবে স্পষ্ট করতে পারেনি। আপনার কি মনে হয় সঠিক পথেই কি যাচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার দিকে বাংলাদেশ? দেখুন, এটি একটি সংস্কার এবং গণতন্ত্রের অভিযাত্রা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। অন্যদিকে আমাদের রাজনৈতিক দলগুলোর যেন তর সইছে না, এরকম একটি অবস্থা। তো রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য, ওনাদের যে জানতে চাওয়ার অভিপ্রায়, রোডম্যাপ, নির্বাচনী রোডম্যাপ, সেটি খুব স্বাভাবিক এবং এটি রাজনীতিরও অংশ। ওনারা অনেক ক্ষেত্রে রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকেন, এটি করে ওনারা এই অন্তর্বর্তী সরকারের উপর এক ধরনের চাপও জারি রাখতে চান। তবে আমি মনে করি মোটা দাগে রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত এই সরকারকে যথেষ্ট সমর্থন জুগিয়ে যাচ্ছেন। তবে একটি বিষয় আমি উল্লেখ করতে চাই, সংস্কারের প্রধান বিষয় যে কমিশনগুলো গঠিত হয়েছে, এই কমিশনগুলোর অনেকগুলোই কাজ প্রায় গুছিয়ে এনেছে, আর বাকিগুলো হয়তো আরো কিছু সময় লাগবে। গতকালও কিন্তু একটি কমিশনের কিছু রিপোর্টের অংশ বিশেষ জমা পড়েছে প্রধান উপদেষ্টার কাছে, আমরা দেখেছি। জি, এখন পর্যন্ত 11টি কমিশনের মধ্যে যে প্রথম 6টি কমিশন তারা অনেকটাই গুছিয়ে এনেছে বলে আমরা গণমাধ্যমে জানতে পেরেছি। সেটি আপনি ঠিকই বলেছেন। তো এটি হচ্ছে যে আপনি সাস্টেনেবল ডেমোক্রেসি, আমরা যদি আগের 53 বছর ইতিহাসের পুনরাবৃত্তি না চাই, দেশের মালিক যে জনগণ, এটি যদি আমরা ভুলে না যাই এবং জনগণের সেই অধিকার যদি আবার জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই, তার জন্য অতি জরুরি যে সংস্কার প্রক্রিয়া, সেটির নিশ্চয়তা নিশ্চিত না করে আমার মনে হয় আমরা যদি আবার কোনো নির্বাচনে যাই, নির্বাচন যে কোনো সময় করাই যায়, যেটি মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন যে উই ক্যান হোল্ড এ সাস্টেনেবল ইলেকশন এট এনি টাইম, বাট হোয়াট নেক্সট? আমরা তো আবার সেই একই ঘূর্ণাবর্তে ঘুরপাক খাবো। সেজন্য গণতন্ত্র, সুশাসন, বিচার বিভাগের স্বাধীনতা, এই বিষয়গুলো খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং দুর্নীতি মুক্ত প্রশাসন, এই বিষয়গুলো অন্তত নিশ্চিত করা গেলে ডোমিনো ইফেক্টের মতো অনেকগুলো বিষয়ে আমরা পজিটিভ রেজাল্ট পেতে থাকবো। যেমন সুশাসন যদি আনা যায়, দুর্নীতি মুক্ত সমাজ যদি করা যায়, দেশ গড়া যায়, সিস্টেম ইন্ট্রোডিউস করা যায়, তাহলে কিন্তু আমরা যে শুরুতে আলোচনা করছিলাম আজকে, বাজার সিন্ডিকেট, এটির অনুপস্থিতি তৈরি হয়। রাজনীতি একইভাবে যদি রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে যায়, সংসদে যারা ব্যবসা করবেন তারা ব্যবসায়ী করুন, এটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা তৈরি করে। আমি একই সঙ্গে পলিসি ফ্রেম করছি আমার ব্যবসা পরিচালনার সুবিধার্থে, আমি আবার সেই ব্যবসা বেনিফিশিয়ারি। এটি জনগণের ভোটাধিকারের সঙ্গে, দেশের মালিক জনগণের সঙ্গে এক ধরনের মকারি এবং তামাশা ছাড়া আর কিছু না। এটি আমাদের আইনে কিন্তু আছে, এই ধরনের সুবিধাভোগী সাংবিধানিক পদে থেকে কোনো ব্যবসা বাণিজ্যে নিয়োজিত না থাকা। পৃথিবীর উন্নত দেশের গণতন্ত্রের চর্চাগুলিতে আমরা সেটি দেখি। বাংলাদেশে এই আইনটি প্রয়োগ করা কেন যায় না, এটি সংস্কারের দরকার। এই বিষয়গুলোতে আমার মনে হয় আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রকাশ্যে ঘোষণা দেবেন, তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতেই আমরা বিষয়গুলো দেখতে পাবো, এবং আমরা সেখান থেকে একটি সাস্টেনেবল খুব সম্ভবত সংযোগটিতে একটু সমস্যা হয়েছে। আমরা আবারও ফিরে যাব শিহাব সুমন ভাইয়ের কাছে। ডক্টর সাব্বির আহমেদের কাছে আমরা জানতে চাইব, কিন্তু দুজনকেই আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই আবার প্রশ্নে দর্শক নিয়ে আসতে পারবো। তার আগে আমরা এখন একটু আলোচনা করে নিতে চাই যে বাংলাদেশে আরও কি কি ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে
গত ১৬ বছরে প্রশাসনের দলবাজ দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ একগুচ্ছ সুপারিশ বিএনপি জানিয়েছে। জনপ্রশাসনের বিষয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বিভিন্ন রকমের সুপারিশ করেছে বিএনপির জনপ্রশাসন বিষয়ক সংস্কার কমিটি। বিএনপির এই কমিটির পক্ষ থেকে সুপারিশগুলো আজ রোববার সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। সুপারিশে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরে প্রশাসনে দলবাজ ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অনতিবিলম্বে চিহ্নিত করে যাদের চাকরিকাল ২৫ বছর হয়েছে তাদের অব্যাহতি এবং বিশেষ কর্মকর্তা কম গুরুত্বপূর্ণ পদে পদায়নের কথা বলা হয়েছে। আর যেসব সৎ ও মেধাবী কর্মকর্তাকে গত ১৫ বছরে ওএসডি বঞ্চিত করে অবসর এবং বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে তাদের ভূতাপেক্ষ পদোন্নতি সহ চুক্তিভিত্তিক নিয়োগের সুপারিশ করেছে বিএনপির জনপ্রশাসন বিষয়ক সংস্কার কমিটি। আমরা আবারও অতিথিদের কাছে চলে এসেছি। শিহাব সুমন ভাই, আপনি বলছিলেন যথার্থই, তো আপনার কাছে আমি আবারও ফিরে আসবো, তবে তার আগে একটু ডক্টর সাব্বির আহমেদ স্যারের কাছে আমি একটু জানতে চাইবো যে সংস্কার প্রক্রিয়ার কথা বলছিলেন শিহাব সুমন ভাই যে একটা সময় সাপেক্ষ ব্যাপার, তবে রাজনৈতিক দলগুলো বলছে যে একটি রোডম্যাপ অবশ্যই চাইলে এখন দেয়া যায় এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেটি বলতে চাচ্ছেন যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এই চলমান প্রক্রিয়া এগিয়ে নেওয়া যাবে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হলেও, সেক্ষেত্রে আসলে গণতান্ত্রিক সরকারের দিকেই এগিয়ে যাওয়ার আহ্বান তার। স্যার, আপনি কি মনে করেন কিনা সেই ধরনের পরিবেশ রয়েছে, সেটি তৈরি করার জন্য প্রয়োজনীয় সংস্কার কাজের যে মূল উদ্দেশ্যগুলো সেগুলো বাস্তবায়নের পথে বাংলাদেশ যাচ্ছে? আপনার কি মনে হয়? না, যেহেতু প্রায় 11টা সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং ইতিমধ্যেই আমরা সম্ভবত একটা কমিশন তার রিপোর্ট জমা দিয়েছে, বাকিগুলো হয়তো দেবে এক বিষয়। হ্যাঁ, বাকিগুলো খুব কাছাকাছি গুছিয়ে এনেছে, এর মধ্যে 6টা আর কি কাছাকাছি এনেছে। তো এটা আসার পরে আমার মনে হয় যে তারা হয়তো আরেকটা প্রক্রিয়া শুরু করবে, এগুলো নিয়ে হয়তো রাজনৈতিক দলগুলোর সাথে একটা আলোচনা করবে, আলোচনা করে তারা একটা সিদ্ধান্তে পৌঁছবে। আমার মনে হয় যে তারা একটু প্রস্তুতি তো নেবেই, যেহেতু কিছু সংস্কার তো তাদেরকে করতে হবে, যেটার কথা আমাদের সম্মানিত সহ আলোচক বললেন। কিছু সংস্কার তারা এতগুলো মানুষের জীবনের বিনিময়ে যে সরকার ক্ষমতা এসছে, তারা কিছু না করে ক্ষমতা থেকে চলে যাবে, সেইটা একটা মানে বড় প্রশ্ন। তো সেটা তো তারা করতে পারে না, নৈতিক জায়গায় তারা কমিটেড এবং জনপ্রত্যাশাও সেটি যে একটি গঠনমূলক জায়গায় যাক। এক্স্যাক্টলি। সুতরাং তারা তো প্রস্তুতির জন্য একটু সময় নেবে। এবং ইতিমধ্যেই আমি এটাও লক্ষ্য করেছি যে এই ইন্টারিম গভর্নমেন্টের কেউ কেউ তারা কিন্তু একটা ইন্ডিকেশন অলরেডি দিয়েও দিয়েছে। আমি যদি ভুল না করে থাকি, প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারও একটা সময়ের কথা বলেছেন, প্রফেসর আসিফ নজরুলও বলেছেন, এমনকি আমরা মিলিটারি চিফ জেনারেল ওয়াকারের কাছ থেকেও আমরা শুনেছি যে এই 25-এর শেষ বা 26-এর শুরুর দিকে একটা নির্বাচন হবে। এটা থেকে ধারণা করা যায় যে এটা খুব বেশি দূরে না, কিন্তু এই মুহূর্তে তারা তো বলে দিতে পারে না, এটা তাদের একটা প্রস্তুতির বিষয় আছে। তারা কিছু কমিটমেন্ট নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে, যেটা আমি আগেও বললাম, ইতিমধ্যে আমি বলেছি যে এটা তো হয় না, এতগুলো মানুষের প্রাণের বিনিময়ে একটা সরকার দায়িত্ব গ্রহণ করলো এবং যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, যারা এই আন্দোলনটা এগিয়ে নিল, যাদের অনেক সহপাঠী প্রাণ দিল, এখন তাদের তো একটা চাওয়া পাওয়া, তাদের তো একটা আকাঙ্ক্ষার জায়গা আছে। সেই জায়গাটা হচ্ছে এই সংস্কারগুলো, অন্ততপক্ষে কিছু মৌলিক সংস্কার, এই সরকার এই কিছু মৌলিক সংস্কারের বিষয়ে অ্যাটলিস্ট একটা ঐক্যমত্যে পৌঁছবে রাজনৈতিক দলগুলোর সাথে, তারপর না তারা একটা রোডম্যাপের ঘোষণা দিতে পারে। জি, অনেক ধন্যবাদ স্যার। শিহাব সুমন ভাই, আপনি কি মনে করেন যে অন্তর্বর্তী সরকারের উপরে যে রাজনৈতিক দলগুলোর যে চাপ নির্বাচন দেওয়ার ব্যাপারে, জনমনেও কি সেই একই ধরনের মনোভাব কাজ করে, নাকি জনগণ ধৈর্যের সঙ্গে আসলে মৌলিক সংস্কারগুলো বাস্তবায়ন দেখতে চায়? ব্যক্তিগতভাবে আমার যা পর্যবেক্ষণ বা তৃণমূলের মানুষের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা থেকে আমরা যেটি বুঝি,
জনগণ, সাধারণ জনগণ যারা দল নিরপেক্ষ বা কোনো সরাসরি কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী বা রাজনীতির সঙ্গে জড়িত না, ওনাদের কাছে নির্বাচন নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। ওনাদের কাছে মূল কনসার্ন দেশের দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটির উন্নয়ন এবং পাশাপাশি এই সরকারের গৃহীত সংস্কার কার্যক্রমগুলোর একটি কনক্রিট জায়গায় পৌঁছানো। এমন হতে পারে এই সরকারের একটি বিশেষ সুবিধা হলো আমাদের দেশে কিন্তু এখন কোনো বিশেষ জরুরি অবস্থা জারি নেই, রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো বাধা নেই, জনসমাবেশে কোনো বাধা নেই। তো রাজনৈতিক দলগুলো চাইলে কিন্তু তাদের মতো করে কিছু সময় নির্বাচনী প্রস্তুতিতেই ওনারা এগিয়ে যাচ্ছেন, ওনারা নির্বাচনের মাঠেই রয়েছেন, হয়তো নির্বাচনী প্রস্তুতিতেই দল গুছিয়ে নেওয়ার জন্য সবাই যথেষ্ট সময় পাচ্ছেন। আমি তো মনে করি এটি সাপে বর। আরেকটি বিষয়, সরকারে কেউ গেলেই তো হবে না, সরকার পরিচালনার জন্য ফান্ড দরকার। এই মুহূর্তে আমাদের রাষ্ট্রীয় কোষাগারের যে অবস্থা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় $20 বিলিয়ন আশেপাশে ঘোরাফেরা করছে। বরঞ্চ এরকম একটি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ যেটি অলরেডি দৃশ্যমান হতে শুরু করেছে অর্থনীতির ক্ষেত্রে, ব্যাংকের সংস্কারের ক্ষেত্রে আমরা এখন আস্তে আস্তে করে মানুষ, গ্রাহকরা টাকা পাচ্ছেন, এই ধরনের উদ্যোগ। এবং একটি সবচেয়ে বড় সাফল্য যে কোনো ব্যাংক কিন্তু বন্ধ হয়ে যায়নি, কোনো ব্যাংক বন্ধ হয়ে যায়নি। এবং অন্তর্বর্তী সরকারের প্রধান কিন্তু এটাও বলেছেন যে আমরা কিন্তু এখনো একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছি, সেটি সময় সাপেক্ষ এবং জনগণ সুফল ভোগ করবে বলে উনি, এটি আসলে অবশ্যই ইতিবাচক দিক প্রমাণ করে। এটির ফলাফল আসছে আমাদের হয়তো আগামী 1-1.5 বছর সময় লাগবে। আমাদের রিজার্ভ যদি $30 থেকে $25 বিলিয়ন যায়, পরবর্তী যে সরকারি ক্ষমতায় আসুন না কেন তার জন্য দেশ পরিচালনা অনেক সহজ হবে, কারণ পলিটিক্যাল গভর্নমেন্টকে অনেক ধরনের পলিটিক্যাল কমিটমেন্ট ফুলফিল করতে হয়। সেই বাস্তবতা আমি বলবো যে রাজনৈতিক দলগুলোকে একটু সহনশীলতা এবং ধৈর্য নিয়েই আসলে অপেক্ষা করা উচিত, সরকারের সঙ্গে থাকা উচিত। অনেকগুলো আলোচনার বিষয় রয়েছে, আসলে সময় সংক্ষিপ্ততার কারণে হয়তো আমরা সব আলোচনা করতে পারবো না, তবে মোটা দাগে যে আলোচনাগুলো করলাম এর বাইরে শেষে আপনাদের দুজনের কাছেই আমার যেই বিষয়টি জানতে চাওয়া, আমি ছোট করেই জানতে চাইবো। প্রথমে ডক্টর সাব্বির আহমেদ স্যার, আপনার কাছে জানতে চাইবো যে আগামীকাল মহান 16ই ডিসেম্বর, তো জাতির এই একটি ঐতিহাসিক দিনের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ এবং রাষ্ট্র হিসেবে একটি পট পরিবর্তনের পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ এই সময়টাতে, এই মহান দিনে বাংলাদেশের মানুষের কি প্রত্যাশা এবং আপনি সেই পথে বাংলাদেশ কতটা এগিয়ে যাবে বলে আপনার আত্মবিশ্বাস আছে কিনা? আমি ব্যক্তিগতভাবে এই দেশের একজন নাগরিক হিসেবে আমার প্রত্যাশাটা বলি। আমি চাই যে এই বিজয় দিবসের মাধ্যমে কালকের এই দিন থেকে আমাদের দেশ একটা আবার দেশের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলার ক্ষেত্রে স্থিতিশীলতা, অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা, শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে এবং সেটা আমরা কামনা করি। সেই ধরনের একটা পরিবেশ দেশে ফিরে আসুক এবং আমরা যেন যথার্থভাবে গণতন্ত্রের পথে যাত্রা করতে পারি, সেই বিষয়ে আমাদের মধ্যে যেন কোনো রকম ভুল বোঝাবুঝির অবকাশ না থাকে বা কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, সেই দিকে আমাদের নজর দিতে হবে। তরুণদের প্রতি আপনার, তরুণ বা শিক্ষার্থীদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে? আসলে তারাই কিন্তু আগামী দিনের কারিগর। না, আমি মনে করি যে মানে 5ই অগাস্টের পরে শিক্ষার্থীদের মধ্যে একটা যে অস্থিরতা তৈরি হয়েছে নানান বিষয় নিয়ে, হঠাৎ করে তারা মনে হচ্ছে যে তারা এই এত বড় একটা অ্যাচিভমেন্ট করার পরে তাদের মধ্যে এক ধরনের মানসিক জগতের একটা পরিবর্তন আমি লক্ষ্য করি, যেটা আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবেও আমরা দেখি। আমি মনে করি যে তাদের উচিত হবে আবার শিক্ষাঙ্গনে স্বাভাবিক জীবনে ফিরে আসা, তাদের লেখাপড়াটা শেষ করে আবারও জাতি গঠনে যেন তারা নিয়োজিত হতে পারে, তাদের নিজেদেরকে নিয়োজিত করতে পারে, সেই প্রস্তুতিটা তারা গ্রহণ করবে এবং তারা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান যেন সঠিকভাবে চলতে পারে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান যেন তার কাজটা সঠিকভাবে করতে পারে, সেই ক্ষেত্রে সকল শিক্ষা প্রতিষ্ঠানে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এখনো কিছু কিছু জায়গায় আমরা নানা সময়ে নানান অস্থিরতা দেখতে পাচ্ছি, এটা যেন খুব দ্রুতই কেটে যায়, এই অনুরোধটুকু আমি তাদের করতে চাই। জি, অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমি একটু শিহাব সুমন ভাই আপনার কাছে ছোট করেই জানতে চাইবো, একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমরা, বাংলাদেশের মানুষের প্রত্যাশা এবং আপনার প্রত্যাশা 16 ডিসেম্বরকে সামনে রেখে।
বাংলাদেশের মানুষের সঙ্গে প্রত্যাশার সঙ্গে আমার প্রত্যাশা একই বিন্দুতেই। আমার মনে হয় নতুন বাংলাদেশ তাকিয়ে আছে তারুণ্যের দিকে। তারুণ্যের যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস এবং শক্তি সবসময় নতুন কিছু দেয় বা দিতে পারে। আমাদের জুলাই আন্দোলনের যে মূল চেতনা ছিল একটি বৈষম্যহীন সমাজ, আমি মনে করি সেই লক্ষ্যে আমাদের তারুণ্য আমাদের প্রবীণদের সঙ্গে মিশে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের বর্তমান নতুন নেতৃত্বকে হয়তো তারা অনুপ্রাণিত করতে পারে বা সঠিক পথে থাকার ক্ষেত্রে এক ধরনের ওয়াচ ডগের রোল প্লে করতে পারে। কিন্তু অন টপ অফ এভরিথিং তারুণ্যের মূল কাজ এখন শিক্ষাঙ্গনে ফিরে যাওয়া। পৃথিবীর উন্নত দেশগুলো যদি আমরা দেখি, সিঙ্গাপুর আমাদের কাছাকাছি সময় স্বাধীন হওয়া একটি দেশ, বা আর এরকম অনেক দেশের উদাহরণ আমরা দিতে পারি। সেখানে কিন্তু তারুণ্য যখন তাদের পড়াশোনায় আত্মনিয়োগ করার কথা, গবেষণায় থাকার কথা, তখন তারা সেই কাজটি করেন। পরবর্তী সময়ে বিভিন্ন একাডেমিয়ারা এসে কিন্তু দেশ পরিচালনায় হাত লাগান। এটি আগে নিজেদেরকে যোগ্যভাবে গড়ে তুলতে হবে। মাঠের রাজনীতি দেয়া, বক্তৃতা করা একটি যোগ্যতা মানুষকে উজ্জীবিত করার, কিন্তু পাশাপাশি আপনার ভিতরে র মেটেরিয়াল প্রয়োজন, ইনপুট প্রয়োজন, ভিশন প্রয়োজন একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য। আমার মনে হয় সময় এসছে আজ এতদিন পরে সেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার, তারুণ্যের চোখ দিয়ে। কিন্তু তার আগে তারুণ্যকে তৈরি হতে হবে সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য। জি, অনেক ধন্যবাদ। আমাদের সেই প্রত্যাশা পূরণ হবে, সেই প্রত্যাশাই রইল। ডক্টর সাব্বির আহমেদ, আপনাকেও অনেক ধন্যবাদ, এবং শিহাব সুমন ভাই আপনাকেও অনেক ধন্যবাদ। আরও একদিন আমরা আলোচনায় অবশ্যই ফিরে আসব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে এই ছিল আজকের আলোচনা, এবং এই ভবিষ্যতে আরও আগামী দিন আরও এই অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় ফিরে আসব। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশা নিয়ে আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রিজওয়ান কাদের আজকের মতো বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।